আমি একজনকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, কিন্তু আমার পরিবার এতে রাজি ছিল না। আমি তখন কোনো উপায় না পেয়ে বাড়ি থেকে বের হয়ে যাই আমার সেই ভালোবাসার মানুষটির কাছে। কিন্তু যাকে ভালোবাসতাম সে একটা জায়গায় থাকার কথা ছিল, কিন্তু তাকে সেই জায়গায় পেলাম না। হঠাৎ একটি লোক এসে তার বাড়িতে আমাকে নিয়ে যায়। সেই বাড়িতে ছিল একটা বুইড়া চাচা। বিপদে পড়ে তার বাড়িতে থাকতে গেলাম। বুইড়া চাচা একদিন আমার রুমে ঢুকে। তারপর যা হয়েছিল সেটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে আসল ঘটনাটি তোমাদের বলি। রাত প্রায় 12:30। ঝুম বৃষ্টির মাঝে একটা রাস্তার পাশে বসে কান্না করছি। আজকে আমার বিয়ে ছিল, কিন্তু আমি যাকে ভালোবাসি তার জন্য পালিয়ে এসেছি। 10টা বাজে আসার কথা থাকলেও সে এখনো আসেনি। ফোনও বন্ধ আসছে বারবার। সে আমার সাথে বেইমানি করেছে। এই অবস্থায় আমি বাড়িতেও ফিরে যেতে পারবো না। আমাকে মেরে ফেলবে বাবা। এখানে বসে কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। কয়েকটা ছেলে আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আপু কোন সমস্যা? আমরা কি কোনো সাহায্য করব? ছেলেগুলোর মতলব ভালো না দেখে আমি বললাম, না, কোনো সমস্যা না। আপনারা জানতো ভাই। ছেলেগুলো হাসতে হাসতে বলল, অনেকদিন পর আমরা একটা টাকার ব্যাগ তোমার হাতে দেখছি। এটা আমাদের দিলেই আমরা চলে যাব। আমি উঠে ব্যাগ নিয়ে চলে যেতে লাগলাম, কিন্তু একটা ছেলে আমার ব্যাগ টেনে ধরল। আরেকজন এসে আমার ব্যাগের টাকাগুলো হাইজ্যাক করার চেষ্টা করছিল। আমি হাতের ব্যাগটা কিছুতেই ছাড়তে চাইছিলাম না। আমি ভেবেই নিয়েছিলাম এদের হাত থেকে আজ রক্ষা নেই। কিন্তু হঠাৎ করেই তারা আমাকে ছেড়ে দিয়ে ভয়ার্ত দৃষ্টিতে আমার পিছনে তাকিয়ে উল্টে পাল্টে দৌড় দিল সবাই। আমি কিছুই বুঝতে পারলাম না। কি দেখে দৌড় দিল তারা? অশ্রুসিক্ত চোখে ব্যাগ উঠিয়ে পিছনে তাকাতেই দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। রোগা পাতলা গঠন। চেহারা তা দেখে মনে হয় রক্তশূন্যতায় ভুগছে। আমি ভাবলাম হয়তো কোনো বকাটে ছেলে হবে, তাই তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। জানি না কোথায় যাব। হঠাৎ সে আমাকে ডাক দিল, এই পাকনি, এত রাতে এখানে কি করছো তুমি? আমি থমকে দাঁড়িয়ে গেলাম। তার কণ্ঠটা এত ভারী যে আমার হৃদয় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আমি বললাম, সেটা আপনার না জানলেও চলবে। আমাকে আমার মতো যেতে দেন। ছেলেটা বলল, এই জায়গাটা ভালো না। কোথায় যাবে তুমি? আমি তোমাকে পৌঁছে দেই। তাছাড়া আমি না থাকলে তো ওই ছেলেগুলো এতক্ষণে তোমার অনেক টাকার ব্যাগটা ছিনতাই হয়ে যেত। আমি এবার হাসতে হাসতে বললাম, তার মানে ছেলেগুলো আপনাকে দেখে পালিয়েছে? আপনার এই ভাঙা চেহারা দেখে? যাক, মজা ভালোই করতে পারেন। ছেলেটা আর কিছু বলল না। মুখে শুকনো একটা হাসি দিয়ে চলে যেতে লাগলো। আমি কি মনে করে যেন তাকে ডাক দিলাম, ভাইয়া দাঁড়ান একটু, আমি খুব বিপদে পড়েছি। সে দাঁড়াল। আমি তার কাছে গিয়ে সবকিছু খুলে বললাম। তারপর কান্না করে দিলাম। ছেলেটা বলল, এখন কান্না করে লাভ নেই। আগে ভাবার দরকার ছিল তুমি কার জন্য বাড়ি ছেড়ে চলে আসছো। এখন আমি করতে পারি তোমার জন্য। আমি বাসায় ফিরে গেলে আমার বাবা আমাকে মেরে ফেলবে ভাইয়া। প্লিজ আমাকে একটা থাকার জায়গা খুঁজে দিন। আমার কাছে টাকা আছে, কিছুই বাসা থেকে আসার সময় নিয়ে আসছিলাম। চাইলে আপনি রাখতে পারেন। তবুও আমাকে সাহায্য করেন প্লিজ। টাকা দিয়ে আমি কি করব পাকনি? চাইলে আমি যে বাড়িতে থাকি সেখানে থাকতে পারা। কেউ তোমাকে বিরক্ত করবে না। আমি পাকনি না ভাইয়া। আমার নাম অনামিকা। আর আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে? ভাইয়া, আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে ভাইয়া? আমিও কারো ভাইয়া না। আমার নাম পিরোজ। আর এখন আমাকে বিশ্বাস করা ছাড়া তোমার অন্য কেন অপশনও নেই? বিশ্বাস ভঙ্গ করে জীবিতরা। মৃতরা তো নিজেরাই ঠকে বসে আছে। মৃতরা মানে কি? সব আজে বাজে কথা বলছেন। দেখেন, আমাকে কিন্তু ভয় দেখাবেন না। এমনিতেই বিপদে আছি। ঠিক আছে, চলেন, আপনার বাসায় থাকব। আমার আর কোনো উপায় নেই। বাবার রাগের মুখোমুখি হওয়ার চেয়ে আপনাকে বিশ্বাস করাই ভালো। ছেলেটা আবার একটা অদ্ভুত হাসি দিয়ে হাঁটতে লাগলো। আমিও ব্যাগ কাঁধে নিয়ে তাকে অনুসরণ করতে লাগলাম। আশ্চর্যের ব্যাপার হলো, আমি যত দ্রুতই হাঁটছি না কেন পিরোজকে ক্রস করতে পারছি না। সে আমার কয়েক কদম আগেই থাকে, অথচ সে আমার চেয়েও অনেক আস্তে হাঁটছে। ব্যাপারটা অদ্ভুত হলেও ততটা মাথায় নিলাম না।
আচ্ছা পিরোজ ভাইয়া, আপনি কি বাসায় একাই থাকেন নাকি ফ্যামিলির সাথে থাকেন? আপনার মা বাবা কিছু বলবে না আমাকে নিয়ে গেলে? আজ 7 বছর যাবৎ আমি একাই থাকি। আমার কোনো ফ্যামিলি নেই। বাসায় শুধু একজন বৃদ্ধ চাচা থাকে বাড়ি দেখাশোনা করার জন্য। এবার আমার মনে একটু খটকা লাগলো, একটু ভয়ও করছে। একা থাকে সে। বুড়া লোকটা আমার ক্ষতি করবে না তো? এক মনে বলছে তাকে বিশ্বাস না করি, আরেক মনে আবার এখন তো আমার যাওয়ার অন্য জায়গা নেই, দেখি না গিয়ে কি হয়। টিভিতে রেসলিং দেখে অনেক টেকনিক শিখছি। আমায় ক্ষতি করার চেষ্টা করলে রেসলিং দেখিয়ে দিব। ছেলেটা আমাকে অবাক করে দিয়ে হাসতে হাসতে বলল, রেসলিং ছোটবেলা আমিও অনেক দেখেছি। তবে নিশ্চিত থাকেন আমার সাথে কোনো রেসলিং দেখানোর প্রয়োজন পড়বে না। আমি অনেক ভালো ছেলে। আমি তো হয়ে গেলাম। আমি তো এগুলো মনে মনে ভাবছিলাম, তাহলে সে শুনল কিভাবে? তার এমন অদ্ভুত আচরণ আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। পিরোজ ভাইয়া, আমি তো এগুলো মনে মনে ভাবছিলাম, তাহলে আপনি জানলেন কিভাবে? এবার সে হাঁটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, ম্যাজিক। আমি এমন অনেক কিছুই জানি যা তোমরা জানো না। তবে আমি যা জানি তা দিয়ে কারো ক্ষতি করি না কখনো, আবার উপকারও করি না। এই বলে সে আবার হাঁটা শুরু করল। একবার ভাবলাম পিছন থেকে পালিয়ে যাই। ছেলেটা বেশি সুবিধার মনে হচ্ছে না। কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে। এসব ভাবতে ভাবতেই সে একটা বিল্ডিং দেখিয়ে বলল, ওই যে 4 তলা বিল্ডিংটা দেখছা, আমি ওইখানেই থাকি। তুমি যাও বাড়িতে, সেখানে সেলিম চাচাকে পাবে। তাকে গিয়ে বলবে তুমি স্টুডেন্ট, এই শহরে নতুন এসেছ, কোনো বাসা বা হোস্টেল ম্যানেজ হয়নি এখনো, আর তার হাতে কিছু টাকা ধরিয়ে দিবে। তাহলেই সে তোমাকে থাকতে দিবে। এটা কেমন কথা ভাইয়া? তার মানে কি আপনি আসছেন না আমার সাথে? না, আমার একটু কাজ আছে। কাজটা শেষ করেই আমি চলে আসব। এখন যাও তুমি। যেভাবে বললাম সেভাবেই বলো তার কাছে। এই বলে পিরোজ ভাইয়া চলে যাচ্ছে। আমি ডাকলেও সে কোনো সাড়া দিল না। কি বিপদ! এমন অদ্ভুত মানুষ আমি জীবনেও দেখিনি। ততক্ষণে প্রায় সকাল হয়ে এসেছে। কি আর করার, দেখি গিয়ে বাসায় জায়গা হয় কি না তার কথা মতো। এসব চিন্তার মাঝে ভুলেই গিয়েছিলাম আমি একজনের জন্য বাড়ি ছেড়ে এসেছিলাম। মনে পড়তেই আবার কান্না চলে আসলো। কি করলাম আমি এটা? কয়দিন এভাবে লুকিয়ে থাকব? আমার কি কখনো আর বাড়িতে ফেরা হবে না? বাবার রাগকে অনেক ভয় পাই। বাবা সত্যিই আমাকে মেরে ফেলবে বাসায় ফিরলে। ভাবতে ভাবতে ওই বাসার সামনে চলে আসালাম। দেখলাম একজন বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি গায়ে ছাদে দাঁড়িয়ে আছে। আমাকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুক্ষণ পর নিচে আসলো এবং জিজ্ঞেস করল, কে তুমি? এত সকালে এখানে দাঁড়িয়ে আছো কেন? একবার ভাবলাম পিরোজ ভইয়ার কথা বলবো, যে উনি আমাকে পাঠিয়েছে, কিন্তু কি মনে করে যেন বললাম না। আমাকে চুপ থাকতে দেখে আবার জিজ্ঞেস করল একই কথা। তখন আমি পিরোজ ভাইয়ার শিখিয়ে দেওয়া কথাগুলো বললাম। উনি বললেন, দেখো মা, বাসাটা খালি পড়ে আছে মানে যে কাউকে থাকতে দিব এমনটা না। এই বাড়ির মালিক আমাকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে অন্য কোথাও থাকে। সে যদি জানতে পারে আমি কাউকে বাসায় থাকতে দিয়েছি, তাহলে সমস্যা হয়ে যাবে। আমি বুঝতে পারলাম সে টাকা চাচ্ছে। আমি ব্যাগ থেকে এক মুঠে কিছু টাকা বের করে উনার হাতে দিলাম। এরপরে তার সুর পাল্টে গেল এবং বলল, ঠিক আছে, তুমি একা একটা মেয়ে, বিপদে পড়েছ, তাই তোমাকে থাকতে দিচ্ছি। কিন্তু একটা শর্ত আছে, কখনো ছাদে যাওয়া যাবে না। আমি বললাম, ঠিক আছে, ছাদে যাব না। আমাকে আমার রুমটা দেখিয়ে দিন দয়া করে। অনেক ক্লান্ত আমি, একটু বিশ্রাম নিতে হবে। উনি আমাকে নিয়ে 2য় তলার রুমটা দেখিয়ে চাবি দিয়ে বললেন, এই রুমেই থাকতে পারো তুমি, আর মনে রেখো ছাদে যাওয়া যাবে না। তারপর উনি চলে গেলেন। আমি ব্যাগটা পায়ের কাছে রেখে চাবি তালাতে দিলাম। মনে হচ্ছে রুমটা অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে, ঝংকার ধরে গিয়েছে তালায়। কিছুক্ষণ তালা চাবির যুদ্ধের পর অবশেষে তালা খুলল। আমি ব্যাগটা হাতে নিয়ে দরজা খুলতেই আমি অবাক হয়ে গেলাম। পিরোজ ভাইয়া রুমে বসে আছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। কিছু বলতে যাব এমন সময় সে বলল, আরে অনামিকা, আসো আসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে? আপনি তো বাহিরে ছিলেন।
আমি এখানে, তুমি আজ এই রুমে থাকবে। আমি তোমাকে রুমটা দেখিয়ে দিতেই আগে থেকে বসেছিলাম। এই রুমে কেউ থাকতো না। এই রুমটা খালি ছিল, আজ তুমি এখানেই থাকবে। আমি বললাম ঠিক আছে, আমি এখানে থাকব। তারপর ফিরোজ ভাই তার রুমে চলে গেলেন। কিন্তু আমার তো পেটে ক্ষুধা লেগেছে। আমি ফিরোজ ভাইয়ার রুমে গিয়ে বললাম, ভাইয়া একটু উঠেন তো, কথা ছিল। আমি মনে মনে ভাবছি ভাইয়া কি রাগ করে নাকি আবার। তখন আমার ডাক শুনে ভাইয়া উঠে পড়ল। আমি ভাইকে বললাম, ভাইয়া আমার পেটে ক্ষুধা লেগেছে, কিছু খাবার এনে দেন, খাবো। ঠিক আছে, তুমি রুমে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ফিরোজ ভাইয়া আমাকে খাবার এনে দিল, রুটির সাথে ডিমবাজি আর ডাল। আমি খেয়ে নিলাম। তারপর শুয়ে পড়লাম। রাত যখন 2টা বাজে, এমন সময় চাচার ঘর থেকে একটা আওয়াজ আসছে। আওয়াজটা মনে হচ্ছে কোনো মেয়েলি কণ্ঠের। আমি মনে মনে চিন্তা করলাম, এত রাতে আওয়াজ কেন, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি একবার মনে মনে ভাবলাম উঠে গিয়ে দেখে আসি। আবার ভয় কাজ করছিল মনের ভিতর, না থাক, ঘুমিয়ে পড়ি। আমি ঘুমিয়ে পড়লাম। সকাল হলো। বাড়িতে দেখি কেহ নাই। ভাইয়া আর চাচা কাউকে খুঁজে পাচ্ছি না। এত বড় বাড়ি, রুমের অভাব নেই। আমি 7-5 ভেবে আমার রুমে গিয়ে বসে রইলাম। সকাল 10টা বাজে, অথচ এখন পর্যন্ত বাড়িতে কেহ নাই। আমি মনে মনে ভাবলাম এখান থেকে চলে যাই। আমার ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার প্ল্যান করলাম। নিচে গিয়ে দেখি তালা লাগালো। আমি বের হতে পারলাম না। তারপর আমার রুমে আবার ফিরে আসলাম। এভাবে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসলো। হঠাৎ দেখলাম চাচা চাঁদ থেকে নিচে নামছে। আমি বললাম, চাচা আপনি সারাদিন চাঁদে ছিলেন? চাঁদেই ছিলাম, আমি সারাদিন চাঁদে বসে থাকি। চাচা আমি তো সারাদিন কিছু খাইনি, আপনারা আমার খোঁজ রাখলেন না। চাচা বলল, দেখো মা, এ বাড়িতে তো রান্না হয় না, বাহির থেকে নিজেদের জন্য খাবার নিয়ে আসি। তুমি টাকা দিলে তোমার জন্য এনে দিতে পারি। আমি বললাম, ঠিক আছে, আমার জন্য কিছু খাবার এনে দিন হোটেলে থেকে। চাচা ভাত আর মাংস নিয়ে আইসেন। ঠিক আছে, আমি আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। তুমি ওয়াট করো। ঠিক আছে, যান। আমি আমার রুমে গিয়ে বসে রইলাম। হঠাৎ দেখি আমার জন্য খাবার নিয়ে হাজির ফিরোজ ভাইয়া। আমি বললাম, সারাদিন আমার তো একটু খোঁজ রাখেননি, আমি আছি নাকি মরে গেছি। ফিরোজ ভাইয়া বলল, দেখুন আমি আমার নিজের খুঁজেই ভালো করে রাখতে পারি না, সেখানে আবার তোমার। আচ্ছা, বেশি কথা না বলে খাবারগুলো খেয়ে নিন। ঠিক আছে, আপনি যান, আমি খাবার খেয়ে নিচ্ছি। তারপর হঠাৎ আবার খাবার নিয়ে হাজির চাচা। এই খাবারটা আমি টাকা দিয়ে আনলাম। আমি ফিরোজ ভাইয়াকে বললাম, ভাইয়া খাবারগুলো খেয়ে নিন। ফিরোজ বলল, আমি খেয়ে আসছি, ফ্রিজে রেখে দাও, পরে আবার খেয়ে নিও। রাত ঘনিয়ে আসছে, বাহিরে বাতাস বইছে, ঠান্ডা আবহাওয়া। আমি আমার রুমে চলে গেলাম। শুয়ে পড়লাম। রাত 3টার দিকে আমি আবার সেই আওয়াজ শুনতে পেলাম। আসলে আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেলাম। এটা কিসের আওয়াজ আমি কিছুই বুঝতে পারি না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ অনুভব করলাম আমার রুমে কেউ প্রবেশ করেছে, আমায় ডাকছে। এই অনামিকা, উঠো উঠো, এত ঘুমালে চলবে। এই ডাকে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখি আমার ঘরে চাচা বসে আছে। আরে আশ্চর্য তো, চাচা আপনি আমার রুমে কিভাবে আসলেন? আমি তো দরজা লক করেছি, তাহলে দরজা খুললেন কিভাবে? আমি ভয় পেয়ে গেলাম। চাচা বলল, দেখো মা, তুমি একটা ছেলেকে ভালোবাসার জন্য মা বাবা ছেড়ে একটা অজানা বাড়িতে থাকছো। কত কষ্ট করছো, কিন্তু সেই মানুষটা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর তার জন্য তুমি এত কষ্ট করছো, নিজের পরিবারকে ত্যাগ করে চলে আসছো। আমি বলি কি, তুমি তোমার বাবার কাছে ফিরে যাও, বাড়িতে চলে যাও। চাচা, আমি যাকে ভালোবাসি তার জন্য আমার জীবনটা দিতেও আমার কোনো দ্বিধা নেই। আমার বিশ্বাস সে একদিন আমার কাছে ফিরে আসবে। চাচা বলল, যদি ফিরে না আসে তাহলে কি করবে? তাহলে আর কি করব, সারা জীবন এভাবে কাটিয়ে দিব। আসলে তুমি একজন সত্যিকারের ভালো একটা মেয়ে। এ যুগে এরকম মেয়ে পাওয়া বড় কঠিন। চাচা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। চাচা, আপনার পরিবার নেই, এই ভাঙা পুরাতন বাড়িতে আপনি থাকেন। তখন চাচা বলল, জানো আমি কে? আমি হলাম তোমার ভালোবাসার মানুষ। মানে কি বলছেন চাচা? আমি ঠিকই বলছি, বিশ্বাস না হলে আমি দেখাচ্ছি। চাচা তখন তার মেকআপ মুছে ফেলল এবং তার মাথায় যে পাকনা চুলগুলো ছিল সব অভিনয়ের চুল লাগানো হয়েছে।
চুল যখন মাথা থেকে সরিয়ে ফেল, তখন আমি চমকে উঠিয়া তো দেখি আমার সিফাত, মানে আমি যাকে ভালোবাসতাম সেই আমার চাচা। মানে আমার সাথে চাচার অভিনয় করছে। আমি তাকে একটা থাপ্পড় মেরে জিজ্ঞাস করলাম, কেন তাহলে আমার সাথে এই অভিনয় করলে, আমাকে কষ্ট দিলে? সিফাত বলল, তোমার সম্পর্কে কিছু কথা শুনেছিলাম। আমার বন্ধু বলল, এখনের মেয়েরা সত্যিকারে প্রেম করে না, যা বলে মুখে মুখে। তোমার কথাও বলেছিল তুমি আমায় নাকি সত্যি ভালোবাসো না। তখন আমার বন্ধুর সাথে বাজি ধরে বললাম, দেখতে চাস আমার অনামিকা আমার জন্য কি করতে পারে? তাদের সাথে আমি বাজি রেখে তোমার সাথে চাচার অভিনয় করে আমার বন্ধুকে দিয়ে এই বাড়িতে নিয়ে আসলাম এবং তোমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি জিতে গেলে অনামিকা। আর রাতে আমার রুমে তুমি যে আওয়াজটা শুনতে, সেটা তোমাকে ভয় দেখানোর জন্য আমি টিভি ছেড়ে দিতাম। আর টেলিভিশন থেকে অদ্ভুত আওয়াজটা আসতো। এই কথাগুলো বলতে বলতে আমি লক্ষ্য করলাম তার চোখ দিয়ে পানি পড়ছে। আর তুমি রাস্তায় যে বিপদে পড়েছিল, সেটা আমার লোকজন দিয়ে অভিনয় করিয়ে আমার কাছে তোমাকে নিয়ে আসি। অনামিকা বলল, সবই বুঝলাম। আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলে, আর কিছু পরীক্ষার বাকি আছে। আচ্ছা চলো দুজনে আমার বাড়ি ফিরে যাই। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আমি রুমে বিশ্রাম নিতে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে। চোখ খুলতেই দেখি শ্বশুর আমার পাশে শুয়ে আছেন। তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। শ্বশুর আবার ভুলে গেলেন যে আমি তার বউ নই, আমি তার ছেলের বউ। আমি তাড়াতাড়ি নিজেকে মুক্ত করে বললাম, আমি আম্মুজি নই। কিন্তু তিনি নিজের আবেগে মগ্ন ছিলেন। এত বয়সে এসে তার এই উত্তেজনা দেখে আমি হতবাক হয়ে গেলাম। তারপর তিনি আমার হাত ধরে টেনে নিলেন। তারপর শ্বশুর বললেন, আমি তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। বুঝলাম তিনি ভুলে গেছেন তিনি কার সাথে আছেন। তারপর আমার সাথে যা হলো তা কখনো কল্পনায় করতে পারিনি। আমার নাম লায়লা। আমি অনেক সুন্দর দেখতে, শরীরের গঠন আর নাই বা বললাম। একটু স্বাস্থ্যবান হওয়ায় আমাকে নাকি আরও বেশি সুন্দর লাগে, এটা সবাই বলতো। আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার স্বামী বাইরে কাজ করতেন এবং বাড়ি ফিরে বিশ্রাম নিতেন। গত কয়েকদিন ধরে গৃহস্থালির কাজের চাপে আমি খুব ক্লান্ত ছিলাম। আমরা নববিবাহিত, আর আমার স্বামী সদ্য চাকরি পেয়েছেন। তিনি আমাকে তার সাথে বাইরে থাকার জন্য নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বিয়ের খরচের কারণে আমি তাকে বলেছিলাম স্থায়ী হওয়ার পরে যেন আমাকে নিয়ে যায়। আমার স্বামী কাজে চলে যাওয়ায় আমাদের পরিবারও তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল। শ্বশুরবাড়ির সবাই অন্য শহরে থাকতেন। এই বাড়িটি আমার স্বামীর নামে ছিল এবং আমাদের বিয়ের পর আমরা এটি কিনেছিলাম। বিয়ের এক সপ্তাহ পরে শ্বশুর শাশুড়ি আমাদের বাড়ি ছেড়ে চলে যান। আজ আমার স্বামী বাইরে, আর আমি একা। তিনি তার বাবা মাকে আমাদের বাড়িতে রেখেছিলেন যাতে তারা আমার সাথে থাকতে পারে। ক্লান্ত হয়ে রেল স্টেশন থেকে ফিরে আমি রুমে বিশ্রাম নিতে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে। আমার আতঙ্কে চোখ খুলতেই দেখি শ্বশুর আমার পাশে শুয়ে আছেন। তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। তার উপস্থিতি আমার কাছে অদ্ভুত মনে হলো, কিন্তু তিনি স্বাভাবিকভাবেই বললেন, সুমনা, তুমি খুব ক্লান্ত, আরামে ঘুমাও। আমি তাড়াতাড়ি বললাম, বাবা, আমি সুমনা নই, আমি লয়লা, আপনার ছেলে রিপনের বউ। তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে আওয়াজ করতে লাগলাম। শ্বশুরবাড়িতে শ্বশুরের এভাবে আসাটা খুব অদ্ভুত লাগছিল। হঠাৎ আমার শাশুড়ি ঘরে ঢুকে জানতে চাইলেন, তোমার শ্বশুর এখানে কি করছেন? তারপর বিব্রত হয়ে বললেন, তোমার শ্বশুর স্মৃতিভ্রংশে ভুগছেন, তাই হয়তো ভুল করে এখানে এসেছেন। আমি তখনই স্বস্তি পেলাম। শ্বশুরের ভুল বোঝার কারণে এই ঘটনা ঘটেছে, যা আমার কাছে ভয়ানক ছিল। এটি অন্যায় ছিল, কিন্তু আমার শ্বশুর স্মৃতিভ্রষ্টতার কারণে ভুল করে আমার রুমে এসেছিলেন। আমি দরজা বন্ধ করিনি, কারণ আমরা দুজনেই এই বাড়িতে একা থাকতাম। আমি আবার শুয়ে পড়লাম, কিন্তু ঘুমাতে পারছিলাম না। আমার স্বামী এখন বাইরে থাকে, তাই আমাকে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে হয়। প্রায় ২-৩ মাস ধরে আমি একাই ছিলাম। সদ্য বিবাহিত হওয়ায় স্বামীর ইচ্ছা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমার স্বামীর পরিবার আমাদের বাড়িতে এলো। আমার শ্বশুর স্মৃতিভ্রষ্ট ছিলেন, যা আমাকে চিন্তিত করেছিল। এতদিন আমি জানতাম না, কিন্তু এখন বুঝতে পারলাম তার সাথে থাকা কঠিন হবে। বিয়ের পর পুরো ১ সপ্তাহ শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে ছিলেন।
সেই সময় শ্বশুরের অসুস্থতার কোনো লক্ষণ দেখিনি, কিন্তু স্বামী চলে যাওয়ার পর তার স্মৃতিভ্রষ্টতা প্রকাশ পেল। এ অবস্থায় তার যত্ন নেওয়া কঠিন হবে। সারা রাত এভাবে ভাবতে ভাবতে সকালে রান্নাঘরে গেলাম নাস্তা করতে। তখনই শ্বশুর এসে হাত জোট করে দাঁড়ালেন। আমি চিন্তিত হয়ে বললাম, কি ব্যাপার বাবা, এভাবে হাত জোট করে দাঁড়িয়ে আছেন কেন? শ্বশুর বললেন, রাতে আমি ভুলে গিয়েছিলাম কোনটা আমার রুম আর কোনটা আমার বউয়ের। খুবই লজ্জিত। আমি যদি জানতাম এমনটা হতো না। ভবিষ্যতে যদি ভুল করি ক্ষমা করবেন। আমি বললাম, বাবা, আপনি আমার বর। যা হয়েছে ভুলে যান। এরপর তাকে বাইরে পাঠিয়ে চা নিয়ে আসলাম। আমারও খারাপ লাগছিল, কিন্তু শ্বশুরকে বিব্রত দেখে বুঝলাম আমারও ভুল ছিল। আমরা সবাই মিলে নাস্তা করলাম। তবে আমি আমার স্বামীকে খুব মিস করছিলাম। তিনি প্রতি কয়েক ঘন্টা পর পর ফোন করতেন। শাশুড়িও আমাকে খুব ভালোবাসতেন। আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। শ্বশুর শাশুড়ির আচরণে আমি অনেক হাসতাম। এটা একটা মজার ঘটনা ছিল। যখন আমার স্বামী ফোন করলেন, আমি বললাম, শ্বশুর শাশুড়ির সাথে থাকায় আমি একাকিত্ব অনুভব করছি না। তিনি বললেন, এজন্যই তাদের এখানে রেখে গেছেন। একদিন বিকেল ৫টা, গরমের দিনে আবহাওয়া ভালো ছিল। আমি কিছুটা বাতাস নিতে বারান্দায় গেলাম। দোলনায় বসে মোবাইল ব্যবহার করছিলাম। হঠাৎ শ্বশুর এসে বললেন, তোমার হাত অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর, তোমাকে আগের মতোই সুন্দর লাগছে। এটা শুনে আমি লজ্জা পেলাম এবং উঠতে চাইলাম। তিনি আমার হাত ধরে টেনে নিলেন। আমি রেগে বললাম, বাবা, আপনি কি করছেন? তিনি হেসে বললেন, লায়লা, আমি তোমার সাথে রোমান্স করব না? তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। বুঝলাম তিনি ভুলে গেছেন তিনি কার সাথে আছেন। শ্বশুর আবার ভুলে গেলেন যে আমি তার বউ নই, আমি তার ছেলের বউ। আমি তাড়াতাড়ি নিজেকে মুক্ত করে বললাম, আমি আম্মুজি নই। কিন্তু তিনি নিজের আবেগে মগ্ন ছিলেন। এত বয়সে এসে তার এই উত্তেজনা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এই সময় মা ঠান্ডা হাওয়া খেতে খেতে বারান্দায় এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কোনো সমস্যা আছে? আমি উত্তর দেওয়ার আগেই মা শ্বশুরের হাত ধরে তাকে ছাদ থেকে নামিয়ে নিলেন। তিনি বললেন, শ্বশুরের দিনে কয়েকবার এমন খিঁচুনি হয়। পরের দিন রিপন ফোন করল। আমি তাকে বিষয়টি বলতে চাইলাম, কিন্তু মা এসে বললেন, তুমি তোমার বাবার কর্মকাণ্ডের কথা বলো। শ্বশুর জানতেন যে আমার স্বামী প্রতিদিন সন্ধ্যা 4টায় ফোন করে। শ্বশুর মোবাইল নিয়ে আসলেন এবং রিপনের সাথে কথা বলার সময় তাকে কথোপকথনে জড়িয়ে ফেললেন। অনেকক্ষণ পর যখন শ্বশুর ফিরলেন, তখন আমি রিপনের সাথে কথা বলার সুযোগ পেলাম না। মা বললেন, কেন কল কেটে দিল? এরপর বললেন, রিপনের একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে, রাতে ফোন করবে, তখন কথা বলো। সারা রাত অপেক্ষা করেও রিপনের কল পেলাম না। আমার শাশুড়ি পাশে বসে টিভি দেখছিলেন। তিনি বললেন, বৌমা, তোমার বাবার কাজের সঙ্গে রিপন এর কোনো সম্পর্ক নেই। দয়া করে তাকে এ বিষয়ে কিছু বলো না, নইলে সে টেনশনে পড়ে যাবে। আমি সময়মতো ওষুধ দিচ্ছি, তোমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি বিভ্রান্ত হয়ে মায়ের দিকে তাকালাম। তিনি বললেন, আমরা অনেক বছর ধরে বড় ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকছিলাম। ওরা আমাদের খুব কষ্ট দিত, তাই রিপন যখন আমাদের এখানে থাকতে বলল, আমরা খুশি হলাম। তোমার বাবা সিঁড়ি থেকে পড়ে গুরুতর চোট পেয়েছিলেন। এরপর থেকে আমাদের বড় ছেলে ও মেয়ের জামাই আমাদের বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। রিপন আমাদের তার বাড়িতে রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং তোমার বাবার ওষুধের খরচ বহন করছে। জামাই, তুমি একদম অন্যরকম। তোমার বাবার ওষুধের খরচ বহন করছে এবং এখন সে এখানে এসে আমাদের সাহায্য করেছে। এখানে বসবাস করে আমি স্বস্তি পাচ্ছি। আগে ভয় ছিল যে রিপন তার ইচ্ছামতো বিয়ে করে বর পুত্রবধূর মতো কাউকে নিয়ে আসবে, কিন্তু তোমার সঙ্গে থেকে এখন স্বস্তি পাই। ছেলেটাও ভালো আর মেয়ের ভালো, তাই রিপনকে কিছু বলবেন না, যেন চিন্তিত না হয়। তোমার বাবার অবস্থা আগের থেকে ভালো, কিন্তু রিপন তার বাবা মায়ের প্রতি খুব সদয়। তিনি আমাদের সমস্যার সমাধানের জন্য আমাদেরকে তার বাড়িতে নিয়ে এসেছেন। যদি বলো তোমার বাবার খিঁচুনি আছে, রিপন কষ্ট পাবে এবং হয়রানি করবে। আমাদের সে ছাড়া আর কোনো সাপোর্ট নেই। আমরা ছোট ছেলের বাড়ি থেকে বের হলে কোথায় যাব? শ্বশুর শাশুড়িকে এই বৃদ্ধ বয়সে কোথায় নিয়ে যাব? মায়ের কথা শুনে মন ভেঙে যায়। বড় ছেলে ও পুত্রবধূর অবহেলার কারণে শ্বশুর শাশুড়ি তাদের বাড়ি ছেড়ে চলে এলেন। আমি শ্বশুর শাশুড়ির কষ্ট বুঝি, কারণ আমার বাবা মাও চলে গেছেন।
রিপন এর বাবা মায়ের প্রতি ভালোবাসা দেখে খুব খুশি হই। শ্বশুরের নানা কাজ আমাকে দুশ্চিন্তায় ফেলত। কখনো তিনি আমার কাছে আসতেন, কখনো কোলে নিয়ে যেতেন, কখনো প্রশংসা করতেন, যা আপত্তিকর মনে হতো। তিনি আমাকে নিবিড়ভাবে তাকিয়ে দেখতেন, আমার ঘরে প্রবেশ করার চেষ্টা করতেন, আর আমাকে তার স্ত্রী মনে করে অদ্ভুত কাজ করতেন। মাও আমাকে নিষেধ করলেন, তাই আমি মাকে জিজ্ঞেস করলাম, বাবাজি কি ওষুধ খাবেন? পাপাজির স্মৃতিভ্রংশতা বেড়েই চলেছে। সবচেয়ে কষ্টের বিষয় ছিল শ্বশুরমশাই শুধু তার স্ত্রীর ব্যাপারে ভুলে যেতেন, বাকি সবকিছু মনে রাখতেন। অনেক সময় ইচ্ছাকৃতভাবে তার ব্যক্তিগত জিনিস লুকিয়ে রাখতাম, কিন্তু তুচ্ছ জিনিসও তিনি মনে রাখতেন। তিনি শুধু আম্মুকে ভুলে যেতেন, আমাকে মা ভাবতেন না। মনে হতো তিনি স্মৃতিভ্রষ্টতায় ভুগছেন না। যদি ইচ্ছাকৃতভাবে করতেন, তবে তাকে সহ্য করতাম না। স্বামীর চলে যাওয়ার পরে ৩ মাস অনেক কষ্টে শ্বশুর শাশুড়ির সাথে কাটিয়েছি। রুমের দরজা বন্ধ করে ঘুমাতাম এবং সারাদিন মুখোমুখি না হওয়ার চেষ্টা করতাম। একদিন দুপুরে দরজায় তালা লাগাতে দেখলাম দরজাটা ভাঙা। চিন্তিত হলাম, কারণ সকাল পর্যন্ত দরজার তালা ঠিক ছিল। বিকালে ঘুমানোর সময়ও আমি সবসময় রুমের তালা লাগিয়ে রাখতাম। কিন্তু আজ তালাটা নষ্ট হয়ে গেছে, কোনোভাবে দরজাটা ঠিকমতো বন্ধ করেছিলাম। রাতে ঘুমাতে গেলাম, কিন্তু দরজা খোলা থাকায় ঘুমাতে পারছিলাম না। রাত ৩টায় ঘুমিয়ে পড়লাম। সকাল ৬টায় ঘুম ভাঙল। অবাক হয়ে দেখলাম আমার স্বামীর বদলে শ্বশুর আমার বিছানায়। আমি শ্বশুরকে জাগালাম, কিন্তু তিনি আমাকে সুন্না বলে ডাকতে লাগলেন এবং আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করলেন। আমি নিজেকে মুক্ত করার চেষ্টা করছিলাম। তখন সকাল ৬:০৫, স্বামী রিপন হঠাৎ ৩ মাস পর ঘরে ঢুকে পড়লেন। আমি নাইট ড্রেস পরা ছিলাম, শ্বশুরও রুমে ছিলেন। রিপন আমার মুখে জোরে থাপ্পড় মারলেন এবং বললেন, আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি এমন কাজ করেছ। তার কথায় আমি হতভম্ব হয়ে পড়লাম। অশ্রু গড়িয়ে পড়ল। তাকে বোঝানোর চেষ্টা করলাম, এটা আমার দোষ নয়। বাবাজির স্মৃতিভ্রংশ আছে, তাই তিনি আমার রুমে এসেছেন। আমি তাকে সবকিছু সত্যি বললাম এবং বললাম মা ও বাবা উভয়ই আমাকে সমর্থন করবে। তখন অবস্থা ছিল যেমন আকাশ ভেঙে পড়ার মতো। বুঝতেই পারিনি যে দুজনেই এমন দ্রুত রং বদলাবে। তখন শাশুড়ি কাঁদতে দেখে বলেছিলেন, রিপন, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তোমার স্ত্রী চরিত্রহীন। ওর আচার ব্যবহার খুব খারাপ। আমি অনেকদিন ধরে তোমাকে বলছি যে তোমার স্ত্রী তোমার বাবাকে পটানোর চেষ্টা করছে, সে তোমাকে ছাড়া থাকতে পারছে না, তাই এমন করছে। শাশুড়ি মা আরও বলেন, ও তোমার বাবার নয়, তোমার স্ত্রীরই দোষ। এই মেয়েটা খারাপ। মা তখন কান্নায় ভেঙে পড়লেন, আর আমি তাকিয়ে দেখছিলাম কতটা সহজে মিথ্যা বলছে সে। শ্বশুর বলল, তোমার স্ত্রী আমাকে প্রলুব্ধ করেছে। বলল, আমার সাথে রাত কাটাবে না বললে তোমাকে আমাদের সম্পর্কে মিথ্যা বলবে এবং আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে। বাবা বললেন, আমি একজন সৎ মানুষ, আমি কখনো কোনো নারীর দিকে তাকাইনি। আমি এই বৃদ্ধ বয়সে এমন পাপ করতে পারি না। তোমার স্ত্রীর কথায় আমার কোনো বিশ্বাস নেই। রিপন এর মুখ রাগে লাল হয়ে গেল। সে কিছু না বলে আমার হাত ধরে বলল, তুমি আমার মা বাবাকে কষ্ট দিচ্ছ, তোমার লালসা পূরণ হচ্ছে না বলে আমার টার্গেট হয়ে গেছ। গত ২ মাস ধরে আম্মু আমাকে প্রতিদিন ফোন করে তোমার কিছু ছবিও পাঠিয়েছে, কিন্তু আমি আম্মুর কথা বিশ্বাস করিনি। আমার বিশ্বাস ভেঙে দিয়েছ। আজকে আমার সব ভুল ভেঙে গেল। মা বারবার বলার পরেও আমি যদি না আসতাম, তাহলে কিছুই জানতাম না। আমি স্বামীর পায়ে ধরে বললাম, তুমি জানো তোমার বাবা স্মৃতিভ্রষ্টতায় ভুগছেন। তিনি সকালে এক শূন্যতা থেকে আমার রুমে আসেন, আমাকে মা মনে করেন। আজও তেমন কিছু হয়েছে। আমি জানি না মা তোমাকে কি বলেছে, কিন্তু বিশ্বাস করো, আমি চরিত্রহীন নই। তোমার বাবাকে আমি নিজের বাবার মতো দেখি, তার সাথে খারাপ কিছু করব কেন? রিপন বলল, আর কিছু শুনতে চাই না। সব শেষ। আমি বললাম, ভগবানের দোহাই, এসব বলো না, আমার সংসার ভেঙে যাবে। আমি মা বাবাকে অনুরোধ করেছি সত্যি বলার জন্য, কিন্তু কেউ কিছু বলল না। তিনি বললেন, আমি এমন কিছু করছি না। আমার স্বামীকে প্রতারণা করিনি। তোমার বাবার সাথে সম্পর্ক থাকা মানে আরও লোকের সাথেও সম্পর্ক থাকতে পারে। আমি কখনোই তোমাকে বোকা বানাইনি। আমার স্বামী বলল, তুমি বারবার বোকা বানানোর চেষ্টা করছ। আমি আর বোকা হব না। বাবার মিথ্যা কথা বলার রোগ নেই। রিপন চুপচাপ ছিল। তারপর বলল, তুমি এখান থেকে চলে যাও। স্বামী আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করল। আমি মাথা ঘুরে পড়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালের বিছানায়। আমার বিধবা বোন পাশে বসেছিল।
স্বামীর সাথে সুখ না পেয়ে বোনের দুঃখ ভাগ করে নিচ্ছিলাম। আমার বোন আমাকে বলল, তুমি কি করেছ? আমি বললাম, কিছু না। বোন বলল, আমি সব জানি। শ্বশুর শাশুড়ি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তুমি কান্না থামাও, তারপর সব খুলে বলো। আমি সব খুলে বললাম আমার বোনকে। সব শুনে সে বলল, তুমি এতটা বোকা কেন হলে? এতদিন চুপ করে সহ্য করলে কেন? তোমার স্বামীকে বললে না কেন? তোমার শ্বশুরবাড়ির লোকেরা কেন এমনটা করছে? আমি জানতাম না কি করতে হবে। রিপন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। দিদি বলল, এমন লোকের সাথে থাকার কোনো মানে নেই যে তোমাকে বিশ্বাস করে না। তোমার শাশুড়িও খারাপ ব্যবহার করেছে। প্রায় 1 সপ্তাহ পর রিপন ডিভোর্স পেপার পাঠাল। আমি জানতে চাইলাম, আমার শ্বশুর শাশুড়ি কেন এমন করছে। আমি আমার ছোটবেলার বন্ধুকে বললাম, সত্যিটা জানার জন্য শ্বশুরবাড়িতে যেয়ে কাজের মেয়ে হিসেবে ঢুকে সব দেখে আসো। সে রাজি হল। পরের দিন সে কাজের মেয়ে হিসেবে শ্বশুরবাড়িতে ঢুকল। আমার শাশুড়ি তখন একা ছিল এবং তাকে সাহায্য করার জন্য কাউকে খুঁজছিল। বন্ধুটি বলল, সে সব কাজ করবে। কাজের মেয়েটি আমার শ্বশুরবাড়িতে ঢুকে সবার আস্থা অর্জন করে এবং ঘরের সব খবর রাখতে শুরু করল। সে জানতে পারল যে আমার স্বামী এখন আর বাইরে কাজ করেন না, বরং একই শহরে আছেন। 2 দিন কেটে গেল, আর আমার বন্ধু সব শোনার পর শ্বশুরবাড়ির সব কথাবার্তা আমাকে জানাল। আমি বুঝতে পারলাম আমার সঙ্গে খারাপ আচরণের কারণ হল আমার স্বামীর বড় ভাইয়ের বউয়ের কঠোর স্বভাব। শাশুড়ি বললেন, বড় ছেলের স্ত্রী খুব খারাপ এবং লোভী ছিল, আর আমার শ্বশুর শাশুড়ির উপর অনেক অত্যাচার করেছে। শ্বশুর মশাই অনেক কিছু জানলেও তার ছেলে কিছু বলেনি। আমার স্বামী ছিল আলাদা। তিনি শহরে থাকতেন এবং নিজের উপার্জিত অর্থে আলাদা বাড়ি কিনেছিলেন। পরে বাইরে কাজ করতে গিয়েছিলেন। শ্বশুর মশাই যখন বুঝলেন যে ছোট ছেলে অনেক উন্নতি করেছে, তখন শ্বশুরবাড়ির লোকজনকে বললেন, কোনোভাবে আমার ছোট ছেলের বাড়িতে ঢুকে তার বউকে বের করে দাও, আর তারপর আমাদের সেখানে নিয়ে যাও। এভাবেই তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। তারা আমাকে দোষারোপ করে সমাজে অপদস্থ করার পরিকল্পনা করল। তাদের লক্ষ্য ছিল আমার স্বামীকে প্রভাবিত করে বাড়িটি তাদের নামে করিয়ে নেওয়া। বড় ভাইয়ের বউ এবং ভগ্নিপতি খুব লোভী হয়ে পড়েছিল এবং তারা এই বাড়ি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল। তবে তারা জানত না সম্পত্তি হস্তান্তর এত সহজ নয়। আমার দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন তাদের সত্য প্রকাশ পাবে। শ্বশুর শাশুড়ি যা করছিলেন তা বড় ছেলের বউয়ের নির্দেশে হচ্ছিল। শ্বশুর শাশুড়ি ভয়ে ছিলেন, আর বড় বউ তার স্বামীকে এই পথে টেনে নিয়ে এসেছিলেন। এরপর শ্বশুর শাশুড়ি আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেন। তাদের উদ্দেশ্য ছিল আমাকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে ব্ল্যাকমেইল করা, যাতে বাড়ির কাগজপত্র তারা হাতিয়ে নিতে পারে। শ্বশুর মশাই প্রমাণ সংগ্রহ করছিলেন আমাকে ফাঁদে ফেলার জন্য। তারা চেয়েছিলেন আমার স্বামী আমাকে বিশ্বাস না করে বাড়ি থেকে বের করে দিক, যাতে ছোট ছেলের বাড়ি রক্ষা করতে পারেন। শাশুড়ি আমার ভিডিও আমার স্বামীর কাছে পাঠিয়েছিলেন আমাকে অপদস্থ করতে। শেষে তারা আমার ভিডিও ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করল, কিন্তু আমার স্বামী সত্য জানতে পেরে তাদের ফাঁদে পা দেয়নি। সব বলে ছেলের বাড়ি বাঁচিয়েছে, কিন্তু এখন আমার স্বামীর প্রতি বিশ্বাস উঠে গেছে। আমি আর ফিরে যেতে চাই না। সত্য কখনো লুকিয়ে থাকে না। আমি জানি একদিন না একদিন আমার স্বামী এসে ক্ষমা চাইবে। আমার শ্বশুর শাশুড়ি সব শুনে কেঁদে বললেন, আমরা বড় ছেলের স্বার্থে ছোট ছেলের সঙ্গে অনেক অন্যায় করেছি। কিছুদিন পর আমার শ্বশুর তার ছেলে রিপনকে পুরো সত্য বললেন, কিভাবে বড় ভাই এবং তার বউ তাকে হয়রান করত। 1 মাস পর আমার স্বামী এসে ক্ষমা চাইল, যদিও আমাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। সে বলল, তোমার বোন যা বলেছিল তা সত্যি, তুমি আমাদের বাড়িতে ফেরত এসো। সম্পর্ক শেষ হয়ে গেছে, কারণ বাবা মা সবকিছু বলেছে। পুলিশও বড় ভাইকে গ্রেপ্তার করেছে। শ্বশুর শাশুড়িও পুলিশের কাছে পুরো সত্য বলেছে। আমার স্বামী বলল, প্লিজ লায়লা, আমার সঙ্গে এসো। তোমার নামে বাড়িটা লিখে দেব। শ্বশুর শাশুড়িও এসে ক্ষমা চাইলেন, কিন্তু আমি তাদের ক্ষমা করতে রাজি ছিলাম না। আমার বোন বলল, এখন ওরা বুঝে গেছে, আর ভুল করবে না। তোমার স্বামী তোমার নামে বাড়ি লিখে দিচ্ছে, এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। চলো, চুপচাপ ফিরে যাও। আমি বোনের কথায় রাজি হলাম। তার বড় ভাই আর তার বউ গ্রেপ্তার হল এবং স্বামীও বাড়ি ছেড়ে চলে গেল। শ্বশুর শাশুড়ি এখন একাই থাকে। আমার স্বামী এখন একই শহরে কাজ করছেন। আমাকে একা রেখে কোথাও যান না। সব ঠিক হয়ে গেছে।
আমার বন্ধুর শ্বশুর বাড়িতে কাজ করে। শ্বশুর শাশুড়ি সব সত্য বলেছে। আমার জীবন এখন ভালো চলছে এবং আমি খুব খুশি। স্বামীর ইচ্ছায় বাড়িটা আমার নামে হয়েছে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবে না। ধন্যবাদ।